নমস্কার, নিশাচরি কথায় আপনাদের জানাই স্বাগত। আমাদের আজকের প্রস্তুতিটি হলো সেই বুড়ি দ্বিতীয় পর্ব। সেই বুড়ির প্রথম পর্বটি অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনারা যদি সেটি না শুনে থাকেন তাহলে অবশ্যই দ্বিতীয় পর্বটি শোনার আগে প্রথম পর্বটি শুনে নেবেন। প্রস্তাবনা নিশাচরি কথা, শুরু হচ্ছে সেই বুড়ির দ্বিতীয় পর্ব। নিত্যানন্দবাবু সকলকে নিয়ে একটি জোট বেঁধে সেই বুড়ির ঘরে গেলেন। ওখানে গিয়ে সকলে একটু দূরে দাঁড়িয়ে গেল, কারণ আবারও সেই মন্ত্রোচ্চারণ এবং যজ্ঞের অগ্নি সকলেরই বোধগম্য হল। চুপিসারে কোনো রকম শব্দ না করে সকলেই বুড়ির লীলা দেখতে লাগলো। কিন্তু নিত্যানন্দবাবু যে দৃশ্যটা দেখেছিলেন, আজকের দৃশ্যটা একটু আলাদা। কারণ যে স্থানে ছাগলের মৃতদেহটি পড়েছিল, আজ সেখানে একটি গরু পড়ে আছে। আর আজকে একটা নয়, বরং দুটো বিশালাকার ছায়ামূর্তি সেই গরুটিকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে চলেছে। এবং কিছুক্ষণ পরেই খাওয়া শেষ করে গরুটির মাথা সেই ছায়ামূর্তি দুটো ছুঁড়ে ফেলে দিল। এই দৃশ্য দেখার পর গ্রামের প্রত্যেকেই, যারা যারা নিত্যানন্দবাবুর দেখানোর পথে সেই বুড়ির ঘরে গিয়েছিলেন, সবাই চড়াও হয়ে উঠল বুড়ির ওপর। কিন্তু বয়স্ক মহিলা হওয়ায় তার গায়ে কেউ হাত তুলল না। শ্রীপতিবাবু একটু রাগ চটা ব্যক্তি। তিনি তীব্র স্বরে বললেন, কি করছেন আপনি? আপনার কুকীর্তির ফলে আজ আমাদের গ্রামে অমঙ্গলের ছায়া নেমে এসছে। আপনি পিশাচ পুষে রেখেছেন, পিশাচ, এবং আমাদের হাঁস মুরগি চুরি করে তাদের খাবারের যোগান দিচ্ছেন। সকলে তীব্রভাবে বুড়ির ওপর চড়াও হয়ে উঠল। কিন্তু তাদের প্রত্যেকেরই কোলাহল ভেদ করে বুড়ি আরও তীব্র স্বরে চেঁচিয়ে বলে উঠল, আমার বাড়ি, আমি যা ইচ্ছা করব। সকলেই অবাক এবং হতভম্ব। কোথায় সেই হতদরিদ্র দুর্বল শ্রীহীনা সেই বৃদ্ধা, যাকে সেই বৃষ্টির দিনে সেই গাছের তলা থেকে উদ্ধার করা হয়েছিল? বৃদ্ধার কোনো কথাতেই কেউ কোনো কান দিল না। সকলেই এই মারবে কি সেই মারবে অঙ্গভঙ্গি নিয়ে ঠিক করলো বুড়িটিকে টেনে হিজড়ে গ্রামের বাইরে ফেলে দিয়ে আসতে হবে। সে আগের গ্রাম থেকেও হয়তো এই কারণেই বুড়িটিকে বের করে দেওয়া হয়েছিল। সবাই মিলে সেই বুড়িটিকে গ্রামের বাইরে বের করে দিল এবং তার তৈরি অগ্নিকুণ্ড এবং সমস্ত আয়োজন ভেঙে ফেলে পরিষ্কার করে দিল জায়গাটি। সেই বৃদ্ধা ক্রোধপূর্ণ ক্ষীণ দৃষ্টিতে গ্রামবাসীদের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল এবং ধীর পায়ে অন্ধকারে মিলিয়ে গেল। সকলেই ভাবল, এবার বোধ হয় বুড়ি আরও তীব্রতর হয়ে উঠবে। আবারও কোনো নতুন কীর্তি বুড়ির উগ্রতাকে সবার সামনে তুলে ধরবে। গ্রামের সকলের মুখে শুধু একটাই কথা এবং একটাই চিন্তার বিষয়, তা হলো সেই বুড়ি। প্রায় 2 দিন কেটে গেছে। সকলেই যথেষ্ট সজাগ। প্রত্যেকেই তাদের হাঁস মুরগি গরু ছাগল সবই নিজেদের নজরে রেখেছেন। এমন সময় গ্রামের একটি ছোট্ট ছেলে বিল্টু দৌড়াতে দৌড়াতে এলো এবং সবার সামনে বলল, শোনো, সেই বুড়ি, সেই বুড়ি। সেই বুড়ির নাম শোনা মাত্রই সকলে এক ডাকে দৌড়ে এলো এবং বিল্টু তাদের পথ দেখিয়ে নিয়ে গেল। গ্রামের মধ্যে কিন্তু এক পরিত্যক্ত স্থানে, বেশি কেউ সেখানে যায় না, বা বলতে গেলে কারোর যাওয়ার প্রয়োজন পড়ে না। সেখানে আবারও এবং শেষবারের মতো বুড়িকে দেখা গেল। শেষবারের মতো কারণ সেখানে বুড়ির মৃতদেহ পড়েছিল এবং সেই মৃতদেহের অবস্থাও সেই একই রকমই ছিল যেমন সেই গরু ছাগলগুলোর হয়েছিল, অর্থাৎ পুরো ছিন্ন বিচ্ছিন্ন। বুড়িটির ডান হাত তার শরীর থেকে উপড়ে ফেলে প্রায় 10 হাত দূরে পড়ে আছে। বুড়ির মাথা তার শরীর থেকে আলাদা এবং পা দুটো দুমড়ে পেছনের দিকে বাঁকানো। খুবই অস্বস্তিকর এবং বিভৎস অবস্থায় কেউ পাশবিক আচরণে বুড়িকে হত্যা করেছে। কিছুজন ডেকে সেই বুড়ির মৃতদেহ এক জায়গায় আনা হলো এবং গতি করা হলো। গ্রামের সবাই এক কথায় বলতে গেলে নিশ্চিন্তই হয়েছিল। যে কারণে তারা এতদিন দুশ্চিন্তায় ভুগছিল, সেই সমস্যার অবশেষে সমাধান হলো।
পাড়া প্রতিবেশীরা এবার নিশ্চিন্তে নিজেদের হাঁস মুরগি এবং গৃহপালিত পশুগুলোকে বাইরে ছাড়তে পারবে। প্রায় 1 সপ্তাহ কেটে গেল। শীতের বাতাস আরও তীব্রতর হয়েছে। ছোট ছোট বাচ্চা এবং বড়দের গায়ে শীতের পোশাকের দেখা মিলল। সকালবেলায় নানান পাখির ডাক শোনা যাচ্ছে। নিত্যানন্দবাবু সাধারণত খুব ভোরে ওঠে। তার শহরে প্রায় কিছু কাজ থাকার সূত্রে তাকে শহরে যেতে হয় সকাল সকাল। কিন্তু আজ সকালে নিত্যানন্দবাবু একটু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন। একটা কাক প্রায় অনেকক্ষণ ধরেই ডেকে চলছে, কিন্তু একটা কাক ডাকছে, এটা আশ্চর্যের ব্যাপার। আশ্চর্যের ব্যাপার এই যে কাকটির গলায় একটি চকচকে মাদুলি ঝুলছে। কাকটি অনবরত ডেকেই চলেছে। কেউ তাড়ালেও কিছুক্ষণ সেই স্থান থেকে চলে গেলেও আবারও অন্য কোনো গাছে গিয়ে অনবরত ডেকেই যাচ্ছে। নিত্যানন্দবাবু একটু বিরক্ত হয়ে আজকে ঘর থেকে বেরোলেন, কারণ কাকটি এবার নিত্যানন্দবাবুর বাড়ির চালে এসে ডাকছে। অনেক রাত হয়ে গেল। নিত্যানন্দবাবু বাড়ি ফেরার সময় হয়ে গেছে অনেকক্ষণ আগেই। অনেক সময় রাতের ট্রেনটি ছেড়ে গেলে নিত্যানন্দবাবু ভোরের ট্রেনে বাড়ি ফেরেন, তাই তার বাড়ির সবাই রাতে ঘুমিয়ে পড়লেন। পরের দিন ভোরবেলায় যে সময় নিত্যানন্দবাবু বাড়ি ফেরেন সেই সময়ও কেটে গেল, কিন্তু তিনি তাও ফিরলেন না। এবারে বাড়ির সকলেরই মনে দুশ্চিন্তা দানা বাঁধতে শুরু করলো, কিন্তু অপেক্ষা ছাড়া তাদের কিছু করার নেই। দুপুর গড়িয়ে এবার বিকাল হলো। নিত্যানন্দবাবুর স্ত্রী শুনতে পেলেন যে বাইরে বেশ কিছু গ্রামবাসীদের আলোচনা শোনা যাচ্ছে, এবং তারা সবাই সেই জায়গায় যাচ্ছেন যেখানে সেই বুড়ির মৃতদেহ পাওয়া গিয়েছিল। তিনিও মনে সন্দেহ এবং ভয় নিয়ে গ্রামবাসীদের সাথে সেই স্থানে গিয়ে উপস্থিত হলেন। সেই স্থানে পৌঁছানোর পর প্রায় 10 হাত দূরে তিনি দেখলেন অনেকেই সেই স্থানটিকে ঘিরে দাঁড়িয়ে আছে। দূর থেকে স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না, তাই তিনি কয়েকজনকে সরিয়ে একটু সামনে গেলেন, এবং সেখানে একজনের মৃতদেহ সেই বুড়িটির শরীরের মতোই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, এবং সেই শরীর থেকে কিছুটা দূরে তার মাথা পড়ে আছে। এবং সেখানে চোখ যেতেই নজরে পড়ল সেই মৃতদেহটি আর কারণ নয়, বরং নিত্যানন্দবাবুর। গ্রামের সকলে এই ঘটনার পরে এতটাই অবাক হয়ে গিয়েছিল যে ভয় এবং আশ্চর্যে এই বিষয়ে কারোর সাথে আলোচনা করারও সাহস পাচ্ছিল না। সকলের মনেই একটা চাপা ভয় কাজ করছিল। কিছুদিন পরে সেই কাকটিকে আবার দেখা গেল একই তারস্বরে চিৎকার করতে, কিন্তু এইবার সেই কাকটিকে দেখা গেল সেই পাঁচুর বাড়ির চালের ওপর। পাঁচুর বাড়িতে কেউ থাকতো না, সে একাই থাকতো। কিন্তু ভাগ্যের লিখন বোধহয় অন্য কিছুই ছিল, কারণ তার পরের দিন পাঁচুরও মৃতদেহ মিলল একই স্থানে, একই জায়গায়, একই অবস্থায়। একদিন সকালবেলায় গ্রামের একটি বাড়িতে হঠাৎ কোলাহল শোনা গেল। আশেপাশে বাড়ির সবাই সেখানে দৌড়ে গেলেন। বাড়ির সকলেই কান্নায় মত্ত। কেন? কারণ সকাল থেকেই সেই বাড়ির চালেও সেই কাকটি চেঁচিয়ে চলেছে, এবং বাড়িটি ছিল শ্রীপতিবাবুর। পরের দিন ঘটল সে একই ঘটনা যেটা সবাই আশা করেছিল। শ্রীপতিবাবুরও ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ মিলল একই স্থানে। লক্ষ্য করার বিষয় হলো যে এখনো পর্যন্ত সেই সমস্ত ব্যক্তিদের মৃতদেহ পাওয়া যাচ্ছিল যারা সেই বুড়ির সত্য চেহারা সকলের সামনে আনার চেষ্টা করেছিল, এবং তাদের প্রত্যেকেরই বাড়ির ওপরেই সেই মাদুলি পরিহিত কাকটি ডেকেছিল। গ্রামবাসীদের কাছে আতঙ্কের অবশেষ এখনো আসেনি। আগামী কিছুদিন তার গহ্বরে এমন কিছু লুকিয়ে রেখেছে যা গ্রামবাসীদের পক্ষে ধাতস্থ করা বড় কঠিন। এবার থেকে যাদের যাদের ঘরের চালে সেই কাকটি গিয়ে ডাকত, তাদের প্রত্যেকের ঘরেরই কারোর না কারোর মৃতদেহ পরের দিন পাওয়া যেত ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় সেই একই স্থানে। গ্রামবাসীরা এই সমস্ত ঘটনার মধ্যে ডেকে আনলো আরেক বিপদ। তারা ভাবল কাকটি যাদের চালে ডাকছে তাদের মৃত্যু হচ্ছে,
তাই কাকটিকে যদি মেরে ফেলা হয় তাহলে হয়তো সমস্যার সমাধান হবে। তারা সবাই মিলে কাকটিকে মেরে ফেলল। এরপর থেকে মৃত্যুলীলা আরও তীব্রতর বেড়ে গেল। গ্রামের যে স্থানে প্রায় একটা করে মৃতদেহ পাওয়া যেত 7-8 দিনে, সেখানে সেই সংখ্যা বেড়ে হলো প্রায় 3টে করে। গ্রামের জনসংখ্যা দ্রুত হারে কমতে শুরু করলো। আগেই বলা হয়েছিল যে গ্রামটি যথেষ্ট বড় আকারে ছিল এবং গ্রামের অনেকেই বাস করত, কিন্তু এই মরণের ফাঁদে কেউ আটকে থাকতে চাইছিল না। যারা গ্রামে থেকে গিয়েছিল তাদের বাড়ির থেকে কখন কার মৃতদেহ মিলবে সেই নিয়ে দুশ্চিন্তায় সবাই ভুগছিল। অবশেষে একদিন এলো যেদিন গ্রামবাসীদের ধৈর্যের সমস্ত বাঁধ ভেঙে গেল। এক 10 বছরের বাচ্চার মৃতদেহ মিলল সেই অবস্থায়। কিভাবে রেহাই পাবে তারা? কে সাহায্য করবে? কোথায় যাবে? সমস্ত গ্রাম যেন এক অন্ধকার গর্তে পড়েছিল এবং যত দিন যাচ্ছিল সেই গর্ত আরও গভীর থেকে গভীরতর হয়ে চলেছিল। এই ঘটনাগুলি শুধুমাত্র গ্রামের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হয়েছিল, কিন্তু এই ঘটনার খবর গ্রামের বাইরেও ছড়াচ্ছিল। গ্রামবাসীরা প্রতিদিন রাত্রে ঘুমাতে যেত আতঙ্ক নিয়ে এবং ভোরবেলায় উঠত সন্দেহ নিয়ে যে আজ কার বাড়ির সদস্যের মৃতদেহ চোখে পড়বে। বেশ কিছুদিন এইভাবেই কেটে গেল। একদিন গ্রামের একজন পাশের গ্রামের এক পুরোহিত মশাইকে নিয়ে এলেন এই আশায় যে যদি কোনো পথ খুঁজে পাওয়া যায়। পুরোহিত মশাই যেদিন গ্রাম নিরীক্ষণের উদ্দেশ্যে আসলেন সেদিন হালকা হালকা মেঘ জমেছে। মেঘের পর্দার পেছনে সূর্যের আলো ঢাকা পড়ে গেছে, হালকা হালকা বাতাস বইছে। পুরোহিত মশাই গ্রামের গণ্ডির সামনে এসে দাঁড়িয়ে পড়লেন। এক পা এগোতে যাবেন, কিন্তু কিছু একটা মনে করে তিনি আবার পিছিয়ে গেলেন, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে গ্রামের গণ্ডির ভেতরে প্রবেশে বাধা দিচ্ছিল। পুরোহিত মশাই গ্রামের বাইরে থেকে গ্রামটিতে এক নজর দৃষ্টি নিক্ষেপ করলেন এবং সমস্যার আভাস পেলেন। চাপা ধীরগতি নিঃশ্বাসের শব্দেও তার কানে এলো। সেই পুরোহিত আদতে কোনো সাধারণ পুরোহিত ছিল না। তিনি ছিলেন মাতৃসাধক, সংসার ত্যাগী এক তান্ত্রিক। তিনি গ্রামের ভেতরে প্রবেশ করতে না পারায় গ্রামবাসীদের নিয়ে সেই স্থানে বসলেন যেখানে বৃষ্টির দিনে সেই বুড়িটিকে পাওয়া গিয়েছিল। পুরোহিত মশাই এবার বলতে শুরু করলেন, এই গ্রামে যে এত মৃত্যু হয়েছে তার আসল কারণ হচ্ছে সেই বুড়ি। সেই বুড়ি এক নিম্নবর্গের তান্ত্রিক ছিল এবং যে লোমশ কালো অবয়ব গ্রামবাসীরা দেখেছিল গরু ছাগলগুলোকে ছিঁড়ে খেতে, তারা ছিল বুড়িরই পোষা পিশাচ। সেদিন বুড়ির সাধনার মাঝে গ্রামবাসীরা ব্যাঘাত ঘটিয়েছিল এবং বুড়িটিকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল, যে কারণে বুড়ির পরের বাড়ির সেই পিশাচের খাদ্য যোগানে ব্যর্থ হয়েছিল এবং তার ফলেই বুড়ির পোষা পিশাচরাই তার শরীর ছিঁড়ে খুঁড়ে খেয়েছিল এবং মৃত্যু হয়েছিল সেই বুড়ির। কিন্তু সেই মৃত্যুর পরও বুড়ি কিন্তু শান্তি পায়নি, যে কারণে একের পর এক বুড়ি গ্রামবাসীদের বলি নিতে থাকে এবং সেই পিশাচদের খাদ্যের যোগান দিতে থাকে। কিন্তু এরই মধ্যে গ্রামবাসীরা এক ভুল করে বসেছিল এবং তা হলো সে কাকটিকে মেরে ফেলে। কাকটি ছিল সে বুড়ির পোষা এবং সেই কারণেই সেই কাকটির গলায় মাদুলি দেখা যেত। বুড়ির অতৃপ্ত আত্মা কাকটিকে মৃত্যুর দূত হিসাবে ব্যবহার করত, যার ফলে সে কাকটি যার যার বাড়িতে গিয়ে বসে ডেকেছিল তাদের প্রত্যেকের ঘরেই মৃত্যু প্রবেশ করেছিল। কিন্তু সেই কাকটিকে মেরে ফেলায় বুড়িটি আরও ক্ষুব্ধ হয়ে ওঠে, যে কারণে মৃত্যু খেলা আরও বেড়ে গিয়েছিল। পুরোহিত মশাই এর সমাধান করার এক পরিকল্পনা গ্রামবাসীদের সাথে করে দিয়ে গেলেন। গ্রামের এই পরিবেশ শুদ্ধ করার জন্য আয়োজন করলেন এক যজ্ঞের, এবং এই যজ্ঞ একদিন নয় বরং 4-5 দিন অন্তর অন্তর একটি করে যজ্ঞের আয়োজন করতে হবে, কৌশিকী অমাবস্যা পর্যন্ত। কিন্তু পুরোহিত মশাই কী এমন ব্যবস্থা করেছিলেন যা গ্রামবাসীদের এই ভয়ঙ্কর মৃত্যুলীলা থেকে বাঁচাতে পারবে? গ্রামের পরিসীমার ভেতরে পুরোহিত মশাই ঢুকতে পারছিলেন না, যে কারণে এই যজ্ঞের আয়োজন, যাতে গ্রামের বাতাস শুদ্ধ করা যায়। কিন্তু এই কাজ এত সহজ ছিল না। প্রত্যেকবারই যজ্ঞের সময় কিছু না কিছু বাধা পড়ছিল।
কোনো সময় যজ্ঞের আগুন নিজে থেকে নিভে যাচ্ছিল, তো কোনো সময় একটি বড় গাছ যজ্ঞের স্থানে পড়ে গিয়েছিল, তো কোনো সময় বিশাল ঝড় বৃষ্টি হয়ে পুরোহিত মশাইয়ের আসার পথেই বাধা পড়ছিল। কিন্তু যজ্ঞ যথাসময় যথাস্থানে সম্পূর্ণ করেছিলেন পুরোহিত মশাই প্রত্যেকবারেই। এবার আসলো সেই কৌশিকী অমাবস্যার দিন। পুরোহিত মশাই আজকে সেই তান্ত্রিক বুড়ির হাত থেকে চিরতরে রক্ষার কবচ দিয়ে যাবেন গ্রামবাসীদের। সকাল থেকে পুজোর আয়োজন চলছে, কিন্তু কিসের পুজো কেউ কিচ্ছু জানে না। একটি টিন এবং টালির ছাউনি ঘেরা একটি ছোট মন্দির গ্রামের মাঝ বরাবর বানানো হলো। পুরোহিত মশাই লাল কাপড়ে ঢাকা একটি ছোট্ট মূর্তি নিয়ে এলেন। গ্রামবাসীদের মধ্যে কৌতূহলের অবশেষ নেই। কার মূর্তি, কিসের পুজো কেউ কিচ্ছু জানে না এখনো পর্যন্ত। পুজো শুরু হলো, মূর্তিটি তখনও ঢাকা। অবশেষে যজ্ঞ শুরু করার আগে পুরোহিত মশাই একটি সরা জাতীয় মাটির পাত্রে বেশ কিছুটা সিঁদুর নিয়ে এগিয়ে গেলেন সেই লাল কাপড়ে ঢাকা মূর্তিটির দিকে। মূর্তির ওপর থেকে কাপড় সরানো হলো। সবাই জয়ধ্বনি দিয়ে উঠলেন। মূর্তির কপালে সিঁদুরের টিপ এবং সিঁথিতে বেশ খানিকটা সিঁদুর পরিয়ে দিলেন পুরোহিত মশাই। যথাসময়ে যজ্ঞ সম্পূর্ণ হলো এবং পুরোহিত মশাই বললেন, আজ থেকে এই গ্রামে আমি প্রতিষ্ঠা করে দিয়ে গেলাম তোমাদের প্রাণকর্তা, তোমাদের রক্ষাকর্তা স্বয়ং মা কালীকে। আজ থেকে ইনি তোমাদের রক্ষা করবেন। প্রতিদিন মায়ের যত্ন নেবার দায়িত্ব আজ থেকে তোমাদের। আর রাতের বেলায় কেউ যেন মন্দিরের আশেপাশে না আসে। এ দুটো কথা বলে পুরোহিত মশাই চলে গেলেন। গ্রামবাসীদের মনে আজ আলাদাই আমেজ, কারণ স্বয়ং ত্রিভুবন পালিনী আজ তাদের মধ্যে নিজের স্থান গ্রহণ করেছেন। সকলে একে অপরকে প্রসাদ দান করলেন। গ্রামের মা বউয়েরা সিঁদুর খেলার মাধ্যমে নিজেদের আনন্দ ব্যক্ত করলেন। পুরোহিত মশাই যেমন বলেছিলেন তেমনি কেউ না কেউ রোজ নিত্য পূজায় উপস্থিত থাকতেন। একদিনের জন্যেও মায়ের অবহেলা কেউ করেনি এবং রাতের বেলায় কেউ মন্দির চাতালে উপস্থিত থাকতো না, যেরমটি পুরোহিত মশাই বলে গিয়েছিলেন। মায়ের মন্দির প্রতিষ্ঠার পর থেকে গ্রামে রাতের বেলায় অদ্ভুতভাবে ধুনোর গন্ধ প্রতিদিন পাওয়া যেত এবং সাথে কোনো নূপুর পরিহিতা মহিলা সারা গ্রামে ঘুরে বেড়াতো, যাকে কেউ কোনোদিনও প্রত্যক্ষ দর্শন করেনি, কিন্তু পরোক্ষভাবে তার উপস্থিতি গ্রামের প্রত্যেকেই অনুভব করেছে। এক রাতের বেলায় অনুকূল বাড়ি ফিরছিল। অনুকূল এই গ্রামেরই ছেলে। কিছুদিন আগে পরীক্ষায় ভালো নম্বর পেয়ে কলকাতায় এক কলেজে স্নাতকের পড়া পড়ছে। প্রতিদিন কলেজের উপস্থিতিতে তার সমস্যা হওয়ার কারণে কলেজের ভর্তি হওয়ার কিছুদিন পর থেকে সে কলকাতায় মেসে থাকে কিছু কলেজের পড়ুয়াদের সাথে। প্রত্যেক গরমের বা পুজোর ছুটিতে সে গ্রামে আসে ছুটি কাটাতে তার পরিবারের সাথে। এইবারের পুজোর এক সপ্তাহ আগে অনুকূল কলেজ থেকে ছুটি নিয়ে গ্রামে এসেছে পুজো কাটানোর জন্য। আজ প্রায় 1.5 মাস কেটে গেল মন্দির প্রতিষ্ঠার, এবং কেউ রাতের বেলায় ঘর থেকে বের হয় না। সন্ধ্যার পরেই সবাই তাদের বাইরের কাজ সেরে ঘরে চলে যায় এবং অদ্ভুতভাবে গ্রামে মায়ের মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখনও কোনো গ্রামবাসীদের মৃত্যুর খবর আসেনি বা কারোর মৃতদেহ মেলেনি সেই স্থানে। সন্ধ্যার ট্রেনটি লেট করে ফেলল, নইলে সন্ধে সন্ধে করেই অনুকূল বাড়িতে চলে আসতে পারত। মন্দির প্রতিষ্ঠা সম্বন্ধে কোনো কিছুই অনুকূল জানে না। কী কারণে গ্রামের প্রত্যেকে রাত্রে বেরোয় না, সবই তার অজানা। সে দ্রুত কদমে বাড়ির দিকে এগোচ্ছে এবং সেই কালী মন্দিরের রাস্তাটি সে ধরেছে। অনুকূল যতই বাড়ির দিকে এগোচ্ছে ততই সে লক্ষ্য করছে যেন কেউ তার সাথে সাথে তার পেছনে পেছনে এগোচ্ছে সমান তালে। যদি অনুকূল নিজের গতি বাড়ায়, সে ব্যক্তিও গতি বাড়াচ্ছে এবং গতি ধীর করলে সেও ধীর কদমে এগোচ্ছে। অনুকূল
খুব ভালোভাবেই বুঝতে পারছে যে তার পিছে করছে তার মতলব খুব সুবিধের নয়। এক জায়গায় এসে অনুকূল থেমে গেল এবং খুব আস্তে আস্তে ধীরভাবে পেছনের দিকে ফিরল এবং যা দেখল, ভয় বিস্ময় সেই স্থানেই সে পড়ে গেল। অনুকূল যে স্থানে পড়ে আছে সেখান থেকে প্রায় 10 হাত দূরে দাঁড়িয়ে আছে সেই বুড়ি, এবং সেই বুড়ির পেছনে কালো গাঢ় অন্ধকারের ঢাকা লুমশ সেই ছায়ামূর্তি। অনুকূল বুঝতে পেরেছে তার শেষ সময় সামনে। এই পরিস্থিতিতে সে কাকে ডাকবে সে জানে না। ভয়ের জেরে তার দাঁতে দাঁত লেগে যাওয়ার কাণ্ড। অনুকূলের মাথার পেছনে শুধুমাত্র ঝোপঝাড়ের জঙ্গল। সে চট করে যে পালিয়ে যাবে তারও অবকাশ নেই। বুড়ির হাতে একটি লাঠি এবং মুখশ্রী যথেষ্ট কালো এবং গালগুলি ভাঙা। চোখের মণি প্রায় দেখাই যাচ্ছে না, সম্পূর্ণ চোখটি কালো অন্ধকারে ঢাকা। বুড়ি এক পা করে এগোচ্ছে অনুকূলের দিকে। অনুকূলের শরীরে ওঠার ক্ষমতা নেই, সে তার সমস্ত দৈহিক ক্ষমতা হারাচ্ছে। এমন সময় সে অনুভব করল মাথার পেছনের ঝোপের দিকে তাকিয়ে সে তান্ত্রিক বুড়ির প্রেতটি থমকে গেল। সে যেন আর এগোতে পারছে না। অনুকূল আস্তে আস্তে তার স্বাভাবিক বোধ ফিরে পাচ্ছে। তার অসারতা যেন নিজে থেকেই কেটে যেতে থাকলো, কিন্তু সে বুঝতে পারছে না হচ্ছেটা কি। কি কারণে বুড়ি ঝোপের দিকে তাকিয়ে থমকে গেছে? কারণটা দেখার জন্য অনুকূল মাথা ঘোরাতেই দেখতে পেল ঝোপের ভেতরে দুটি চোখ জ্বলজ্বল করছে, এবং যে মুখশ্রীর মধ্যে চোখ দুটি রয়েছে সেটি একেবারে কালো। তার কপালে একটি বড় সিঁদুরের টিপ এবং সিঁথিতে চওড়া করে পরানো সিঁদুর। তার প্রতিবাদী শক্তিশালী চাহনি যেন বুড়িকে প্রতি পদক্ষেপে সাবধান করছে যাতে সে আর না এগোয়। চারিদিকে রাতের কালো অন্ধকারে কেউ যেন হাজার হাজার প্রদীপের আলোয় আলোকিত করেছে। ধুনোর গন্ধে চারিদিকের বাতাস সুগন্ধিত। এক মনোরম এবং ইতিবাচক ক্ষমতা চারিদিকের পরিবেশকে ধারণ করে রেখেছে। হঠাৎই অনুকূলের খেয়াল হলো, কোথায় সেই বুড়ি, আর তার লোমশ ছায়ামূর্তি বা কোথায়? এবং সাথে সাথেই চোখ গেল সেই ঝোপটির দিকে। সেই সিঁদুর পরিহিতা কালো বউটিও আর সেখানে নেই। চারিদিকের পরিবেশ আগের মতোই স্বাভাবিক, কিন্তু ধুনোর গন্ধ এখনো বাতাসে ভাসছে। ডান দিকে চোখ যেতেই অনুকূল দেখতে পেল সেই কালী মন্দিরটি প্রায় 15 থেকে 20 হাত দূরে, এবং সেখানে একটি প্রদীপ এখনো জ্বলছে। আজও মন্দিরটি গ্রামে অবস্থিত এবং মায়ের নিত্য পূজা গ্রামবাসীরা করে আসছে। রাতের বেলায় কেউ মন্দির চাতালে আজও আসে না, কিন্তু কোনো বিশেষ অমাবস্যায় সেখানে মেলা বসে এবং সারা রাত জেগে পুজো চলে। অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয় ও গ্রামবাসীদের প্রাণ রক্ষা যেন মা নিজেই করে চলেছেন। শুনছিলেন সেই বুড়ির দ্বিতীয় পর্ব। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং ভিডিওটির তলায় কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সাবস্ক্রাইব করার জন্য কোনো রকমের টাকা আপনাদের পে করার প্রয়োজন নেই, এটি সম্পূর্ণ বিনামূল্যে। প্রতি সপ্তাহে আমরা ফিরে আসি রোমাঞ্চকর কিছু নতুন ভিডিও নিয়ে। আগামী সপ্তাহে আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে। ততক্ষণ শুনতে থাকুন নিশে চড়ি কথা।